হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আর নমস্কার, আমার নাম হচ্ছে ডক্টর মাধুরী সরকার, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, প্র্যাকটিসিং ইন শিলিগুড়ি। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা ডিসকাস করব কি আমরা সাইকিয়াট্রিস্টের কাছে কখন যাব, ওয়েন টু ভিজিট আ সাইকিয়াট্রিস্ট। তো মেজরিটি পপুলেশন আজকের দিনেও মনে করে এই 21st সেঞ্চুরিতে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে আইদার আমি পাগল হয়ে গেছি বা আমার মধ্যে এমন কোনো সমস্যা আছে যেটা অন্য কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, খালি সাইকিয়াট্রিস্টের কাছেই হয়তো যেতেই হবে। আরেকটা প্রবলেম যে উনি যে মেডিসিন দেবেন সেটা তো কি জানি না কি হবে। তো নট জাস্ট সাইকিয়াট্রিস্টের প্রতি একটা স্টিগমা থাকে, সাইকিয়াট্রিক মেডিসিনসের ওপরও প্রচণ্ড পরিমাণে একটা স্টিগমা আমাদের জেনারেল পপুলেশনের মধ্যে কিন্তু আছে। তো এটা একটু কাটানোর জন্য আমরা সাইকিয়াট্রি নিয়ে কিছু একটু জানি, আর আমরা একটু কিছু ডিজিজের ব্যাপারে জানি যেটাতে মনে হবে না যে আপনি পাগল হলেই খালি সাইকিয়াট্রিস্টের কাছে আসতে হবে। একটা সাইকিয়াট্রিক কনসালটেশন অলমোস্ট একটা নর্মাল ডক্টরের কাছে যখন আপনি যাবেন সেরকমই কনসালটেশন হবে। অনেক সময় হবে আপনার ফিজিক্যাল এক্সামিনেশনও হবে, যেরকম একজন ডক্টর করবেন। আর আপনার অনেক মাল্টিপল আপনাকে কোয়েশ্চেন্স করা হবে, আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার পাস্ট হিস্ট্রি, কবে থেকে আপনার সমস্যা শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। অনেক সময় আপনার ফ্যামিলিতে ফ্যামিলি ডাইনামিক্স, আপনার রিলেশনশিপ ডাইনামিক্স, এগুলো সব আপনাকে জিজ্ঞেস করা হয়। এখনকার দিনের আগে আমরা যেগুলো টিভিতে দেখতাম যে কোনো অ্যানেস্থিসিয়া ছাড়া কোনো কারেন্ট দেওয়া, এই ধরনের ট্রিটমেন্ট এখনকার দিনে কিন্তু একদমই হয় না। যেটা ইসিটি আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি, সেটা আজকাল মডিফাইড ইসিটি হয়, আর সেগুলো খুব রেয়ার কেসেসে এখন দেওয়া হয়, আর সেটাও আন্ডার জেনারেল অ্যানেস্থিসিয়া। তো একদমই ভয় পাওয়ার কিছু নেই। আর একটা সাইকিয়াট্রিক কনসালটেশন ইজ অলমোস্ট জাস্ট লাইক আ রেগুলার ডক্টর পেশেন্ট কনসালটেশন। তো এটার মধ্যে খুব মিস্টিক্যাল ব্যাপার থাকা বা এর মধ্যে কিছু ডিফারেন্ট হওয়া এরকম কিন্তু নেই। তাহলে ফার্স্ট আমরা আসছি যেটা হচ্ছে আজকালকার দিনের ইউথ অ্যান্ড অ্যাডাল্টস অ্যান্ড জিডিয়াট্রিক পপুলেশন, তিনটে পপুলেশনকেই খুব বেশিভাবে আক্রান্ত করছে। আর সেটা কোন ডিসঅর্ডার? মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা কি হয়? ডিপ্রেশন মানে হচ্ছে স্যাডনেস অফ মুড। এটা থাকবে পারসিস্টেন্ট অ্যান্ড পারভেসিভ, মানে হচ্ছে সব সময় সব জায়গাতে। এটার সাথে অ্যাকাম্পানি করবে একটা কন্ডিশন কল অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়া মানে কি? তার যে আগে প্লেজারেবল অ্যাক্টিভিটিস থাকতো, ধরুন কারোর বই পড়তে ভালো লাগে, কারোর টিভি দেখতে ভালো লাগে, কারোর ওয়ার্কআউট করতে ভালো লাগে, যার যেটা ভালো লাগবে সেটা নো লঙ্গার ফিলস প্লেজারেবল, আর সেটা ভালো লাগে না। তার সোশ্যাল ইন্টারাকশনস কমে যাচ্ছে, তার ইটিং স্লিপিং হ্যাবিটসের মধ্যে চেঞ্জ আসছে। তারপরে হচ্ছে তার এনার্জি লেভেলস লো থাকছে, ফুল ডে ফ্যাটিক ফিল হয়, অ্যাটেনশন কনসেন্ট্রেশনের প্রবলেম। সো যদি সে একটা স্টুডেন্ট হয় তার অ্যাকাডেমিক্স একটা প্রবলেম হবে, আর যদি সে একজন জবে চাকরি করছেন বা কোনো বিজনেস করছেন, ডেফিনেটলি সেখানেও কিছু একটা ল্যাগ বা একটা প্রবলেম আমরা দেখতে পাবো। এছাড়াও একটা প্রচণ্ড গিল্ট ফিল হওয়া, হোপলেস, হেল্পলেস, ওয়ার্থলেস ফিল হওয়া, আর অফেন সুইসাইডাল থটস আসা। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমাদের দেশে অ্যাজ পার WHO কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 4 to 5% প্রিভ্যালেন্স, তার মানে প্রচণ্ড বেশি। তো অনেক সময় ইন আওয়ার চেম্বার বা ইন আওয়ার ওপিডি আমরা সিজোফ্রেনিয়া বা সাইকোসিস, যেটাকে পাগল যদি আপনারা বলেন, সেই ডিসঅর্ডারের থেকে অনেক বেশি আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট অনেক বেশি দেখি। তাহলে এইটা হচ্ছে ডিপ্রেশন। এটা একদমই ট্রিটেবল। আপনি যদি আপনার সাইকিয়াট্রিস্ট বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যান, আপনাকে কিছু হয়তো ওষুধ দেবেন বা কিছু হয়তো থেরাপি আপনার ওপর করানো হবে, আর ডেফিনেটলি আপনি কিছু মাসের মধ্যেই এটা থেকে কমপ্লিটলি রিকভার হতে কিন্তু পারবেন। ডিপ্রেশনের মধ্যে ওয়ান অফ দ্য সিমটমস হয়, যেটা আমি অলরেডি মেনশন করলাম, স্লিপ ডিস্টারবেন্স। এই স্লিপ ডিস্টারবেন্স অনেক সময় ঘুম খুব বাড়তে পারে, ঘুম খুব কমে যেতে পারে, বা ঘুম একটা আনরেস্টফুল স্লিপ হয়, মানে আমি ঘুমিয়েছি কিন্তু ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফিল করছি না, এটা হচ্ছে আনরেস্টোরেটিভ একটা স্লিপ। বা হয়তো বারবার বারবার আমার ঘুম ভাঙছে।
আর অনেক সময় এটাই হয় যে পেশেন্ট বোঝে যে খালি ঘুমের সমস্যা, কিন্তু সেটা খালি ঘুমের সমস্যা নয়, হয়তো একটা আন্ডারলাইং ডিপ্রেশন বা কোনো আন্ডারলাইং এংজাইটি ডিসঅর্ডার আছে বা কোনো আন্ডারলাইং কনফ্লিক্টস আছে, সেগুলো হয়তো আমরা বার করে উঠতে পারছি না। তাহলে যদি কখনো কোনোভাবে ঘুমের খুব সমস্যা হচ্ছে, আর এটা একদিন, দুদিন, 3 দিন এরকম না, এটা একটা পারসিস্টেন্টলি অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, যেরকম ডিপ্রেশনের যদি সিমটমস গুলো 14 ডেজ থাকতে হবে, সেরকমই স্লিপ ডিস্টারবেন্স অ্যাপ্রক্সিমেটলি 3 উইকস টু 4 উইকস যদি আপনার এগুলো থাকে, ইন দ্যাট কেস আপনার সাইকিয়াট্রিস্টের কাছে আসা উচিত। অবশ্যই যে যদি কাল একটা ম্যাথস এক্সাম হয়, আজকে রাতে ডেফিনেটলি ঘুম আসছে না, ইট ইজ আ কমপ্লিটলি নর্মাল থিং। whereas আপনার কিছু সেরকম, আপনার মনে হচ্ছে কিছু সেরকম ইমিডিয়েট প্রবলেম নেই বা কিছু নেই, কিন্তু তাও আমার প্রত্যেকদিন রাতে ঘুমটা একটা যেন স্ট্রাগল, সো ইন দ্যাট কেস আপনার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ছোট্ট করে বলে দিই বাইপোলার ডিসঅর্ডারটা কি। যেরকম ডিপ্রেশন একটা স্টেট বললাম, সেরকম দের ইজ আনাদার স্টেট কল ম্যানিয়া অর হাইপোম্যানিয়া। ম্যানিক স্টেটের মধ্যে জাস্ট দ্য রিভার্স অফ ডিপ্রেসিভ সিমটমস গুলো হয়, মানে এনার্জি লেভেলস অনেক বেশি, পেশেন্ট অনেক বেশি কথা বলছে, খুব গ্র্যান্ডিওস আইডিয়াস আছে, ওখানে যেরকম গিল্ট এখানে গ্র্যান্ডিওরসিটি, মানে হচ্ছে আমি সবকিছু, আমি অনেক কিছু, হ্যাঁ আমার 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 সাথে এ কথা বলছে, ও কথা বলছে, এই ধরনের টকেটিভনেস খুব বেড়ে যায়, এনার্জি খুব বেশি, ঘুমের দরকার হয় না, তারপরে হচ্ছে শরীরে খুব শক্তি বেড়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গার আউটবার্স্ট বেড়ে যাচ্ছে, এই ধরনের সিমটমস গুলো যদি 7-10 ডেজ মতো থাকে, অফেন এটাকে আমরা ম্যানিয়া বলি। বাইপোলার ডিসঅর্ডার ইজ আ কম্বিনেশন অফ ডিপ্রেশন অ্যান্ড ম্যানিয়া টুগেদার ইজ কল্ড আ বাইপোলার, দুটো পোলস। তাই জন্য যখন একটা পেশেন্ট ম্যানিক স্টেটে থাকে, অফেন তার ইনসাইট, মানে যে আমার যে কিছু সমস্যা হচ্ছে, উনি কিন্তু সেটা বুঝতে পারেন না, ওনাকে ডেফিনেটলি বাড়ির লোকেরা মিলে নিয়ে আসেন। আর এই সময় ওনার মুড কেমন থাকবে, যেরকম ডিপ্রেশনে আমরা বললাম একটা পারভেসিভ স্যাডনেস, এখানে অন দি আদার হ্যান্ড এক্সেসিভ এক্সাইটেবিলিটি, মানে খুব এক্সাইটেড, খুব হ্যাপি। অফেন এটাকে আমরা বলি যে যখন একটা ম্যানিক পেশেন্ট আমরা দেখি, তখন আমাদেরও মনটা ভালো হয়ে যায়, কারণ তার মন মেজাজ এতই খুশি থাকে, এতই ফুরফুরে থাকে, যে আমাদেরও তার একটা ইনফেকশাস এর মতো ওই হ্যাপিনেসটা একটু স্প্রেড হয়। সো এটাকে বলে বাইপোলার ডিসঅর্ডার। নেক্সট আসছি আনাদার মোস্ট কমন ডিসঅর্ডার, সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রিভ্যালেন্স ধরে নিন 3%, মানে 1 in approximately 40 ইন্ডিয়ানসদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার হবে। অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা ছোট্ট বয়স থেকে একটা বয়স্ক মানুষের মধ্যেও থাকতে পারে। খুব ছোট বয়সে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা হয়, সেটাকে আমরা বলি সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেখানে একটা বাচ্চার নিজের মা বাবার থেকে বা কেয়ার গিভারের থেকে সেপারেট হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর ফিয়ার থাকে। তো তাতে কি প্রবলেম হয়? প্রবলেম হয় স্কুল যেতে রিফিউজ করতে পারে বা অন্য কারোর বাড়িতে যেতে রিফিউজ করতে পারে। সবসময় ফিয়ার থাকবে যে মা বা আমার যে কেয়ার গিভার আছে, সে আমার থেকে ছেড়ে চলে যাবে, তার যদি কিছু হয়ে যায়, সে তার আর আমার যদি একটা সেপারেশন হয়ে যায়, এই ফিয়ার, এটা একটা ছোট্ট মানে বাচ্চার ইউজুয়ালি হয়। এটা স্পেসিফিক্যালি যখন স্কুল গোয়িং এজ হয়, ওই টাইম থেকে এটা ডেভেলপ করতে পারে, আর এটা কিন্তু অনেক দিন অবধি পারসিস্ট করতে পারে। তাছাড়া আর কি ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে? ফোবিয়াস আছে। ফোবিয়া মানে হচ্ছে কোনো পার্টিকুলার অবজেক্ট বা কোনো পার্টিকুলার ন্যাচারাল ইভেন্ট বা কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটি, এগুলোতে প্রচন্ড পরিমাণে ভয় পাওয়া। আর নট জাস্ট ভয়, অ্যাংজাইটি ইজ নট, ভয় আর অ্যাংজাইটি ইজ নট ইকুইভ্যালেন্ট। অ্যাংজাইটির মধ্যে একটা বিহেভিয়ারাল কম্পোনেন্টও থাকবে, মানে যখনই ওই জিনিসটার ব্যাপারে, ধরুন আমার স্পাইডারে যদি ভয় থাকে, তাহলে স্পাইডারের কথা শোনা বা ইভেন স্পাইডারের ছবি দেখা বা ইভেন স্পাইডারের কোনো থট যদি আমার আসে, তো আমার ভয়ঙ্কর একটা ফিজিক্যাল রেসপন্স হবে। মানে there will be symptoms of anxiety, like অনেক সময় কি হয়, কারোর হাত পা কাঁপতে থাকে, হাতে সোয়েটিং হতে পারে, প্যালপিটেশনস হতে পারে, হেভিনেস অফ চেস্ট হতে পারে, ডিজিনেস ফিল হতে পারে, মাল্টিপল ভ্যারিড সিমটমস হতে পারে। তো এই সিমটমস গুলো যদি হচ্ছে ইভেন অন দ্য থট অফ আ স্পাইডার, সো দ্যাট মিনস তার একটা স্পাইডারের থেকে একটা বিহেভিয়ারাল রেসপন্সও হবে। আর সেটা কি? সেটা হচ্ছে অ্যাভয়েড করবে। এনিওয়্যার ওনার যদি মনেও হয়ে থাকে যেখানে হয়তো স্পাইডার আছে বা কয়েক বছর আগে স্পাইডার ছিল, বা দের ইজ এনি স্লাইট পসিবিলিটি যে এখানে একটা স্পাইডার হতে পারে, তো সেই সিচুয়েশন বা সেই ইভেন্টটাকে অ্যাবসলিউটলি সেটাকেও অ্যাভয়েড করার চেষ্টা। সো অ্যাভয়েডেন্স and a physical response and intense fear of a particular object,
তাহলে ওটাকে আমরা বলবো ফোবিয়া। আর কি ধরনের হয়? প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার 1 মাসের ওপর যদি আপনার রেকারেন্ট প্যানিক অ্যাটাকস হতে থাকে, প্যানিক অ্যাটাক মনে একটা ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো প্যাটার্নে হয়, মানে হঠাৎ করে বাড়বে আবার আস্তে আস্তে নিজের থেকে কমে যাবে। প্যানিক অ্যাটাকে এই যে অ্যাংজাইটির সিমটমসগুলো এত বেশিভাবে ম্যানিফেস্ট করবে যে পেশেন্টের মনে হবে আমি এই মুহূর্তেই মারা যাব, আমার এক্ষুনি কিছু একটা হয়ে যাবে। তো অফেন প্যানিক ডিসঅর্ডারের যে পেশেন্টরা এরা ডায়াগনোজড হয় আমাদের এমার্জেন্সি রুমে, বিকজ নিজেরাই ভাবে যে আমাদের কিছু একটা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে বা স্ট্রোক হচ্ছে, এই জন্য আমাদেরকে এই মুহূর্তে এখন ভর্তি হয়ে যেতে হবে। তো তাই জন্য তারা এমার্জেন্সি রুমে ফার্স্ট প্রেজেন্ট করে। এটা গেল আরেকটা ধরনের এংজাইটি ডিসঅর্ডার। আর লাস্ট আমি বলবো যেটা একটু বয়স্ক মানুষদের হয়, সেটা হচ্ছে জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার। এটা একটা ফ্রি ফ্লোটিং এংজাইটি ডিসঅর্ডার, মানে সব কিছুতেই অ্যাংশাস। আপনার এংজাইটি ডিসঅর্ডার ইউজুয়ালি একটু ফিমেলসদের মধ্যে বেশি হয়, আর জেনারেলাইজড এংজাইটি স্পেসিফিক্যালি একটু বয়স্ক মহিলাদের মধ্যে বেশি হয়। লাইক ফর এক্সাম্পল আপনি ধরে নিন 40 to 60s ইজ দ্য মোস্ট কমন এজ গ্রুপ যেখানে আমরা জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার পাই। এটা কি হয়? ছোট 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 ডেইলি স্টাফ যেগুলো আমরা আরামসে করে নিই, যেরকম ঘুম থেকে ওঠা, চানে যাওয়া, ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, কি রান্না হবে কি না হবে, এভরিডে আমরা যা কাজ করছি এই ছোট ছোট জিনিসও তাকে খুব অ্যাংশাস করে দেবে। কেউ হয়তো বাইরে যাচ্ছে, তাকে নিয়ে অ্যাংশাস, তার যদি কিছু হয়ে গেল, সবসময় একটা নেগেটিভ থট, একটা নেগেটিভ ফিয়ার যে সামনের মানুষের যদি কিছু হয়ে যায় বা আমার যদি কিছু হয়ে যায়। ভ্যারিড, যেরকম মানে আমরা ফোবিয়াতে বললাম একটা পার্টিকুলার জিনিসের ওপর একটা ভয়, এটা কোনো পার্টিকুলার জিনিসে না, এটা সব কিছুর ওপরে একটা ফিয়ার একটা থাকবে। অ্যান্ড বিকজ অফ উইচ তার কি হবে, তার মাসেল টাইটনেস, মাসেল টেনশন, একটা কনস্ট্যান্ট হেডেক, ব্যাক এক, স্লিপ ডিস্টারবেন্সেস, কনসেন্ট্রেশন প্রবলেম, এগুলো সাথে সাথে থাকবে। এটা গেল একটা ওভারভিউ অন এংজাইটি ডিসঅর্ডার্স। ইউজুয়ালি আমরা কিন্তু এংজাইটি ডিসঅর্ডার্স অ্যান্ড মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের এই পেশেন্ট আমরা সব থেকে বেশি আমাদের আউটডোরে দেখি। আমরা একটু আসবো আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমি মোস্ট কমন ম্যানিফেস্টেশনস অফ ওসিডি ইউজুয়ালি আপনারা দেখবেন যেটাকে আমরা বাংলায় বলে থাকি সূচিবায়ী রোগ, বারবার হাত ধুচ্ছে, বারবার চেকিং করছে। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটার নাম থেকেই আমরা বলতে পারি যে দের আর টু থিংস। একটা হচ্ছে অবসেশন উইচ ইজ আ থট, মানে বারবার একটা কোনো পার্টিকুলার থট আপনার ইচ্ছের বিরুদ্ধে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, অ্যান্ড দের ইজ নো ওয়ে টু স্টপ ইট। আপনি জানেন যে এটা একটা অহেতুক চিন্তা যে আমার হাত পরিষ্কার আছে, আমি একবার ধুয়েছি, ইটস ক্লিন, বাট স্টিল ইউ উইল ফিল লাইক যে না, কিছু তো কন্টামিনেটেড, কিছু তো প্রবলেম আছে, আমাকে আরেকবার ধুয়ে দেওয়া উচিত। সো আরেকবার সে ধুচ্ছে। সো দিস ইজ আ কম্পালশন। সো দুটো জিনিস, একটা হচ্ছে অবসেশন, একটা কম্পালশন। অবসেশন ইজ দ্য থট অ্যান্ড কম্পালশন ইজ দ্য মোটর অ্যাক্ট। তো এই জিনিসটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ইউজুয়াল ম্যানিফেস্টেশন ইজ ইউজুয়ালি হচ্ছে বারবার হ্যান্ড ওয়াশিং হওয়া, বা বারবার কোনো জিনিস চেক করা, বা বারবার প্রণাম করা, বা যখনই কোনো রকমের থট যদি আপনাকে বারবার আসে আপনার ইচ্ছের বিরুদ্ধে, আর সেটা আসতেই আছে, ইভেন আপনি স্টপ করার পুরো চেষ্টা করছেন তাও বারবার আসছে, সেটা একটা অবসেসিভ থট হতে পারে। এছাড়া যেটা আমি ডিসকাস করব, অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট উই ক্যানট মিস সামথিং কল্ড সিজোফ্রেনিয়া অর সাইকোসিস। সিজোফ্রেনিয়া বা সাইকোসিসের প্রিভ্যালেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ 1%। তো আমরা যা পেশেন্ট দেখি, আমরা খালি পাগল পেশেন্ট দেখি না, আমরা সব রকমের পেশেন্টই দেখি। অ্যান্ড আমাদের কনসেপ্ট ইন ইন রিগার্ড টু সিজোফ্রেনিয়া অ্যান্ড সাইকোসিস না কোয়াইট স্কিউড। যদি আমি নিজে সাইকিয়াট্রি না নিতাম হয়তো আমি নিজেও ভাবতে পারতাম না যে এত ভ্যারিড সিমটমস হতে পারে সিজোফ্রেনিয়া বা সাইকোসিসের। আমরা যখন রাস্তায় কোনো মানুষকে দেখছি, সে নিজের সেলফ কেয়ার করছে না বা সে একা একা ঘুরে বেড়াচ্ছে, অফেন আমরা বলি যে এই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। তো আমরা অফেন সিজোফ্রেনিয়া বা সাইকোসিসটা না এই মানুষদের সাথে হোমলেস, যারা হেবিফ্রেনিক সিজোফ্রেনিয়া যারা ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে আমরা ইকুইট করি। ওয়ান্ডারিং লুনাটিক্স বলা হয় এনাদেরকে, যারা হচ্ছে একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আমরা সিজোফ্রেনিয়াকে এর সাথেই আমরা সবসময় ইকুইট করে দিই, বাট ইট ইজ মোস্ট অফ দ্য টাইম এরকম হয় না।
মোস্ট অফ দ্য টাইম সিজোফ্রেনিয়া একটা মেলসদের বেশি ইম্প্যাক্ট করে। ইয়াং এজে অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন 18 to 25 years অফ এজ ইজ দ্য মোস্ট কমন টাইম যখন ফার্স্ট এপিসোড অফ সাইকোসিস, আমরা বলি অ্যাকিউট ট্রানজিয়েন্ট সাইকোটিক ডিসঅর্ডার, ATPD, এই জিনিসটা ডেভেলপ করে। সাডেন ফিয়ার, যে হঠাৎ করে মনে হয় যে কেউ আমায় কিছু ক্ষতি করবে, কেউ আমার ব্যাপারে কথা বলছে, হ্যালুসিনেশনস, ডিলিউশনস, এই ধরনের জিনিসগুলো যখন ডেভেলপ করা শুরু করে তখন আমরা সেটাকে বলি ফার্স্ট অনসেট অফ সাইকোসিস হচ্ছে। এটার কি কারণ থাকতে পারে? ডেফিনেটলি একটা জেনেটিক প্রিপন্ডারেন্স একটা কারণ থাকে। অফেন এটা দেখা যায় যে মাইগ্রেশনের সাথে লিঙ্কড থাকে বা ইনফেকশনের সাথেও অনেক সময় লিঙ্কড পাওয়া গেছে সাইকোসিসকে। আনাদার হচ্ছে সাবস্টেন্সেস, যেরকম হচ্ছে ক্যানাবিস যদি ইউজ করা থাকে, মানে হচ্ছে গাঁজা বেশি খাওয়া থাকলে ইউজুয়ালি এই টাইমে সাইকোসিস প্রেসিপিটেট কিন্তু হতে পারে, বা কোনো রকমের লাইফ স্ট্রেস ইভেন্টস যদি কিছু হয়ে থাকে সাইকোটিক সিমটমস কিন্তু ডেভেলপ করতে পারে। বাট সাইকোসিস হওয়া মানে যে সে লাইফ লং সাইকোসিস হয়ে থাকবে, তার লাইফে সে সব কিছুই হারিয়ে ফেলবে, সে আর কখনো একটা সাধারণ জীবনযাপন করতে পারবে না, কাজ করতে পারবে না, বিয়ে করতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইনফ্যাক্ট ATPD যত আর্লি ডায়াগনোসিস হবে আর 1 বছর থেকে 1.5 বছর ট্রিটমেন্ট হলেই পেশেন্ট কিন্তু কমপ্লিটলি নর্মাল লাইফ লিড করতে পারে। ইনফ্যাক্ট 90% কেসেসে আমরা খুব ভালো রেসপন্স পাই। অ্যান্ড দ্য মেডিসিনস যেগুলো আমরা এগুলোর জন্য ইউজ করি সেগুলো এতটাই সেফ হয় আর এতটাই এফিশিয়েন্ট হয় যে পেশেন্ট উইদিন 2 উইকস আমরা একটা খুব সুন্দর রেসপন্স দেখতে শুরু করতে পারি। সাইকোসিস ইউজুয়ালি হয় 5টা জিনিস তার মধ্যে থাকতে হবে। ফার্স্ট হচ্ছে হ্যালুসিনেশন। এবার হ্যালুসিনেশন মানেটা কি? ধরুন আপনি যদি আমার কথাটা শুনতে পাচ্ছেন আর আপনার সবাই বলে যে না, কেউ কথা বলছে না, এটা তোমার চিন্তা। তো এই যে রিয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ নট রিয়ালিটি, এর মধ্যে যে এই ডিফারেন্সিয়েশনটা, এটা সামহাউ ইজ লস্ট, আর এটা হচ্ছে হ্যালুসিনেশন। কোনো আওয়াজ বা কারোর কথা যদি আপনি শুনতে পারছেন আর আপনার বাড়ির লোকজন শুনতে পারছে না, আর আপনি একদম ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন, ইটস নট কি কিছু ফিসফিস করে কথা বললো, মাঝে মাঝে শুনতে পাচ্ছেন, মাঝে মাঝে শুনতে পাচ্ছেন না, এরকম না। আপনি ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কজন কথা বলছে, সেটা মেল না ফিমেল, কি কথা বলছে, কোন দিক থেকে কথাটা আসছে, এত কিছুর উত্তর যখন আপনি দিতে পারছেন অ্যান্ড ইউ আর ভেরি শিওর যেটা কানে আসছে এটা আমার মনের কোনো থট নয়, দ্যাট ইজ কল্ড আ অডিটরি হ্যালুসিনেশন। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন সিমটম। সেকেন্ড হচ্ছে ডিলিউশন। ডিলিউশন মানে কি? ডিলিউশন একটা ফিক্সড ফর্ম বিলিফ, যে না, এই মানুষটা আমার কিছু একটা ক্ষতি করতে চাইছে। কিভাবে করছে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু কিছুভাবে একটা ক্ষতি করতে চাইছে, কিছু একটা খারাপ করতে চাইছে, বা আমার ফ্যামিলির কিছু একটা, বা আমার প্রপার্টি বা আমার রেপুটেশনের কিছু একটা ক্ষতি করতে চাইছে। অ্যান্ড এটা যদি আপনাকে সবাই বোঝাচ্ছে, বাট স্টিল যদি আপনার ফ্যামিলিতে এরকম কেউ আছে যে সেটাকে বিশ্বাস কিছুতেই করতে চাইছে না, অ্যান্ড তার এই বিলিফটা ইজ সলিড, তখন আমরা সেটাকে বলবো এটা হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন। অডিটরি হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন অফ পারসিকিউশন হচ্ছে মোস্ট কমন টাইপ অফ ম্যানিফেস্টেশনস। এছাড়া আর কি হয়? থট ডিস্টারবেন্সেস হয়। এখন থট ডিস্টারবেন্সেস মাল্টিপল টাইপের হয়। এটা আমরা বুঝতে পারি যে আলটিমেট যে তখন যে স্পিচ প্রোডাকশনটা হচ্ছে এটা সামহাও একটু গন্ডগোলের, মানে যা কথাটা বলছে এটা আলটিমেটলি আপনি কোনো লিঙ্ক পাচ্ছেন না, বা কিছু একটা আপনার শুনে মনে হচ্ছে যে না, এটা ঠিক না, মানে আপনি বুঝতেও পারছেন, হয়তো আপনি হয়তো তার আনসার যেটা করছে সেটা হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আনসার করছে, বা এমন কোনো কথা বললো যেটার কোনো আলটিমেটলি আপনি কোনো মিনিং পাচ্ছেন না, বা মিনিং পেলেও সেটা ঠিক ম্যাচ করছে না। এইটা আমরা বলি থট কোনো প্রবলেম থাকলে, আর সেটা আমরা বুঝতে পারি স্পিচ আউটপুট থেকে। তারপরে হতে পারে ল্যাক অফ সেলফ কেয়ার, নিজে খাওয়া দাওয়া করছে না, চান করছে না, অফিসে যাচ্ছে না, বাড়ির লোকেরা খাচ্ছে কিনা তার কোনো বদারেশনস নেই, বা এই যে জামা কাপড় পরা, সেটাকে কাচা, এভরিথিং, যে ব্রাশ করা, শেভ করা, এই যে বেসিক যেগুলো আমরা রেগুলার বেসিসে করি, এগুলো যখন হ্যাম্পার্ড হয়ে যায়, ল্যাক অফ সেলফ কেয়ার, ল্যাক অফ পলিউশন, মানে হচ্ছে যে কিছু করার ইচ্ছে, এনার্জি, ভালো লাগা, এইগুলো যদি চলে যায়, বা হচ্ছে বাড়ির লোকেরা কি করছে না করছে ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা যদি হওয়া,
বা খুব কম কথা বলা, aloof হয়ে থাকা, একা হয়ে যাওয়া, একই জায়গায় নিজে বসে থাকা, এগুলো কিন্তু একটা সিজোফ্রেনিয়ার সিমটমস হিসেবে দেখা যেতে পারে। অ্যান্ড ওভারঅল আপনার সোশ্যাল, এনভায়রনমেন্টাল, অকুপেশনাল বা সব কিছুর মধ্যে একটা দেখবেন আপনার পার্সোনাল লাইফেও একটা ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করছে। তো এই পাঁচটা হচ্ছে মেনলি সিজোফ্রেনিয়ার সিমটমস। লাস্টলি শেষ করার আগে বলবো সাবস্টেন্স ইউজ। সাবস্টেন্স মাল্টিপল জিনিস নিয়ে আমরা কথা বলতে পারি। মোস্ট কমনলি আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। কোনো জিনিসে অ্যালকোহল ইউজ, তারপরে হচ্ছে ওপিওয়েডস যেটা আমরা বলি, ব্রাউন সুগার ইউজ বা ক্যানাবিস ইউজ, তারপর ইনহেলেন্টস আছে, মাল্টিপলস আছে, ইভেন নিকোটিন অ্যান্ড সিগারেটস, এগুলো হচ্ছে একটা ধরনের সাবস্টেন্স হয়। তো আমরা বুঝবো কি করে যে এই মানুষটা একটা ক্যাজুয়াল ইউজ করছে নাকি এটা একটা ধরনের ডিসঅর্ডার হয়ে গেছে? আজকে আপনি গেলেন পার্টিতে, আপনার বন্ধুদের সাথে একদিন ড্রিঙ্ক করলেন, একটা এনজয়মেন্ট করলেন, বাড়িতে চলে আসলেন, নেক্সট হয়তো 3-4 মাস আপনি ড্রিঙ্ক করছেন না। এটা কি ডিসঅর্ডার নাকি সামথিং মোর ইজ আ ডিসঅর্ডার? তো ডিসঅর্ডার আমরা তখনই বলবো যে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলোকে ফুলফিল করতে হয়। এখানে কি হয়, আপনি আহ, যে ড্রিঙ্ক করছেন বা আপনি যে নেশাটা করছেন সেইটা আপনার লাইফে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়, মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইয়োর ওয়ার্ক, ইয়োর রিলেশনশিপস, ইয়োর ফ্যামিলি, এভরিথিং। তো সেটার প্রাধান্য সব থেকে বেশি। সেটাকে অ্যাকোয়ার করার জন্য যে মেন্টাল এনার্জি বা ফিজিক্যাল এনার্জি বা তার জন্য যে মানি যেগুলো লাগে, সেটা অ্যাকোয়ার করা, সেই নেশাটা জিনিসটাকে নেওয়া আর সেটাকে এনজয় করা, এটাই আপনার মেজরিটি অফ ইয়োর ডে, মেজরিটি অফ ইয়োর লাইফ এটাই হয়তো নিয়ে নিচ্ছে। আপনি চাইছেন কাট ডাউন করতে, আপনি চাইছেন জিনিসটা বন্ধ করতে, বাট আপনি বন্ধ করতে পারছেন না। আপনি চাইছেন এটাকে কম অ্যামাউন্টে ইউজ করতে, বাট আপনি উল্টে বেশি অ্যামাউন্টে ইউজ করছেন। আর যদি আপনি না ইউজ করেন, আপনার অনেক ফিজিক্যাল সিমটমস, উইথড্রয়াল সিমটমস নোটিস হচ্ছে, একটা ইন্টেন্স ক্রেভিং হচ্ছে। তো এইগুলোকে আমরা বলি কিছু, দিজ আর ফিউ পয়েন্টস অফ সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। তো আপনার বাড়ির লোকের যদি এরকম হচ্ছে যে অ্যালকোহলের প্রতি এরকম ধরনের ফিলিংস, যে ওটা না নিলে হচ্ছে না, নিতেই হবে, যদি এটা নিই তাহলেই আমি ঘুমাতে পারবো, যদি এটা না নিই আমার প্রচন্ড অ্যাংজাইটি হয়, আমি যদি না নিই আমার হাতে ট্রেমার্স হচ্ছে, আমার প্যালপিটেশনস হচ্ছে, এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, বা আমার খুব অসুবিধা হচ্ছে, তো দিস ক্যান বি আ ম্যানিফেস্টেশন অফ অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার বা অ্যালকোহল অ্যাডিকশন। তো ইন দ্যাট কেস আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। ইমিডিয়েটলি আমাদের ডিটক্সিফিকেশন অ্যান্ড রিল্যাপস প্রিভেনশন, এই ধরনের ম্যানেজমেন্ট আমাদের স্টার্ট করতে হবে।